ভারতে আবারও পূজার অনুষ্ঠানে 100-এরও বেশি মানুষের মৃত্যু, এবারও পদপিষ্ট হয়ে। আবারও ইসরায়েলি নির্দেশ, আবারও পালাচ্ছে লাখো ফিলিস্তিনি, কিন্তু কোথায় যাবে? ইউক্রেনে আরো গভীরে রুশ বাহিনী, যুদ্ধে কি জয় পেতে যাচ্ছে পুতিনের দেশ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতের উত্তরপ্রদেশে এক পূজা অনুষ্ঠানে পায়ের চাপে পিষ্ট হয়ে শিশুসহ 100-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। রাজধানী নয়াদিল্লি থেকে 140 কিলোমিটার দূরে উত্তরপ্রদেশের হাথরাস শহরে শিব দেবতার পূজা উপলক্ষে বিপুল সংখ্যক পুণ্যার্থী জড়ো হয়েছিলেন। সোমবার বিকেলে পূজা শেষ হওয়ার পর সেদিন রাতে বন্ধ থাকা রাস্তা খুলে দেয় পুলিশ। এরপরই ভিড়ের চাপে পদদলিত হওয়ার এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিকে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ তুলেছেন ভুক্তভোগীদের স্বজনরা। তাদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক না থাকায় বেড়েছে মৃত্যুর সংখ্যা। ভারতে বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় মন্দিরে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। 2016 সালে কেরালায় একটি মন্দিরে হিন্দুদের নতুন বছর উদযাপনের সময় নিষিদ্ধ আতশবাজি ফুটানোর সময় ব্যাপক বিস্ফোরণ ঘটলে 112 জনের মৃত্যু হয়েছিল। 2013 সালে মধ্যপ্রদেশে একটি মন্দিরের কাছে সেতুতে পদদলিত হয়ে 115 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। এছাড়া 2008 সালেও রাজস্থানের যোধপুরে পদদলিত হয়ে 224 জনের মৃত্যু হয়েছিল। আবারও পালাচ্ছে লাখো ফিলিস্তিনি। এবার ইসরায়েলিদের নতুন নির্দেশে গাজার খান ইউনিস শহর থেকে পালাতে শুরু করেছে তারা। জাতিসংঘ বলছে অন্তত 2.5 লাখ ফিলিস্তিনি শহরটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। আরও বেশ কয়েকবার বাস্তুচ্যুত হওয়া এই মানুষগুলো জানা নেই কোথায় যাবে তারা, কোথায় রয়েছে নিরাপদ জায়গা। বিস্তারিত রিফাত জামানের ডেস্ক রিপোর্টে। দলে দলে ছুটে চলছে, হেঁটে কিংবা গাড়িতে, যে যেভাবে পারছে ছুটছে, কিন্তু কোথায় যাচ্ছে শুধু এই প্রশ্নেরই উত্তর জানা নেই তাদের। আমরা পূর্বাঞ্চল থেকে এসেছি, তারপর আমরা ইউরোপীয় হাসপাতালে চলে যাই, সেখান থেকে রাফায় গিয়েছিলাম, তারপরে আমরা বনি সোহেলায় ফিরে যাই, সেখান থেকে নাসের হাসপাতাল, এখন আমরা সমুদ ক্যাম্পে ছিলাম। আল্লাহ জানেন এরপরে আমরা কোথায় যাব, কাল কোথায় থাকব। নতুন করে এবার ইসরায়েলি নির্দেশ এসেছে, গাজার খান ইউনিস শহর ছাড়তে হবে, কিন্তু কোথাও নিরাপদ জায়গা নেই। এটি জেনেও প্রাণ বাঁচাতে গন্তব্যহীন পথে পালিয়ে যাচ্ছে লাখো ফিলিস্তিনি। জাতিসংঘের হিসাবে এই সংখ্যা 2.5 লাখেরও বেশি। এমনকি খালি করতে হচ্ছে হাসপাতালগুলো। তাই খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে রোগীরা। কিন্তু হতাহতের অনেকের অবস্থা এতটাই নাজুক যে তাদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। গোটা গাজা শহরে এখন আর কোনো হাসপাতাল নেই, সবই ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন হয় ইসরায়েলি হামলায়, নয়তো চিকিৎসার অভাবে মৃত্যুর অপেক্ষায় এসব রোগী। গাজায় এটি ছিল আমাদের শেষ জায়গা, এটাই গাজার শেষ হাসপাতাল, যেটি চালু ছিল। অন্য কোনো হাসপাতাল নেই, সব হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এখন এই হাসপাতালে যে থাকবে, হয় সে আহত হবে, না হয় সে মারা যাবে। খান ইউনিসের চলমান একমাত্র এই হাসপাতালটিও বন্ধ করে দেওয়া হয়েছে। বের হয়ে যাচ্ছেন শেষ চিকিৎসকও। সব রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে, নিবিড় পরিচর্যা বিভাগ থেকে শুরু করে হাসপাতালের বাকি বিভাগগুলোতে, এমনকি জরুরি বিভাগ থেকেও। এখন কোনো রোগী, কোনো মেডিকেল টিম নেই। আজ আমি এখানে শেষ ব্যক্তি এবং আমি 1 ঘন্টার মধ্যে চলে যাব। পুরো গাজা শহর ধ্বংস করে মাটির সাথে মিশেও থামছে না বর্বর ইসরায়েল। উল্টো নতুন করে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল আর জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত গাজার নৃশংসতা চলতে থাকবে। আর তাই হয়তো পথ চলতে চলতে, পালাতে পালাতেই মৃত্যু হবে এখনো সৌভাগ্যক্রমে বেঁচে থাকা অসহায় নিরীহ গাজাবাসীর। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুদ্ধ শুরুর পর থেকে নিখুঁত পরিকল্পনা করে ধ্বংস করে দেয়া হচ্ছে ফিলিস্তিনের কৃষি জমি ও খাদ্য উৎপাদনের সক্ষমতা। অবরুদ্ধ গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়াই যথেষ্ট না, বেঁচে থাকার জন্য ভবিষ্যতে যেন দানের খাবারের উপর ফিলিস্তিনিদের, এমন ষড়যন্ত্র বাস্তবে রূপ দিচ্ছে ইসরায়েল। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
ইসরায়েলি আগ্রাসনে সংকটে ফিলিস্তিনের অস্তিত্ব, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অসংখ্য জনপদ। সামরিক বাহিনীর গোলাবারুদ যখন গুড়িয়ে দিচ্ছে দেশটির ভূখণ্ড, তখন গোপন ও সুদূর প্রসারী এক পরিকল্পনা বাস্তবায়ন করছে ইসরায়েল। ঠান্ডা মাথায় তারা ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের কৃষি জমি আর খাদ্য উৎপাদনের সক্ষমতা, যার ফলে একসময় যুদ্ধ থামলেও খাবারের অভাবে দেশ ছাড়তে হবে স্থানীয় বাসিন্দাদের। জাতিসংঘের একটি রিপোর্ট বলছে, খাবার ছাড়াই কাটে প্রতি ৫ জন গাজাবাসীর একজনের দিন। দুর্ভিক্ষের গ্রাসে পড়তে চলেছে পুরো অঞ্চল। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ইসরায়েলি আক্রমণে আংশিক ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে গাজার কৃষি জমির অর্ধেকেরও বেশি। ক্ষুধার্ত জনগণের খাবারের অভাব কিছুটা হলেও মেটাতো এসব ফসলি জমি। গ্রীষ্মের শুরুতে অবরুদ্ধ গাজা অঞ্চলের ক্ষেতখামারগুলো ভরে উঠত পাকা ফসল আর বিচিত্র সব ফল ফলাদিতে। গত ৯ মাসে বদলে গেছে সেই চিত্র। একসময় সুস্বাদু স্ট্রবেরির জন্য পরিচিত ছিল ফিলিস্তিনের বেইত লাহিয়া। টসটসে পাকা ফলগুলোকে স্থানীয়রা আদর করে ডাকত লাল স্বর্ণ বলে। স্ট্রবেরির ক্ষেতগুলোকে বুলডোজার এবং ভারী যন্ত্রপাতি দিয়ে পরিকল্পিতভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ডেইর আল বালাহ গাজার বৃহত্তম কৃষি উৎপাদনকারী অঞ্চল। খেজুরের জন্য বিখ্যাত হলেও এখানে চাষ হতো কমলা ও জলপাই। গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনিসে উৎপাদিত হতো কমলা ও আঙুর সহ গাজার বেশিরভাগ সাইট্রাস ফল। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে এলাকাটির রাস্তাঘাট, ঘরবাড়ি ও কৃষিজমি। ফলের বাগানগুলোও রেহাই পায়নি হামলার হাত থেকে। রাফা হচ্ছে অবরুদ্ধ গাজার সবচেয়ে দক্ষিণের জেলা। যুদ্ধের আগে এটি ছিল ২.৫ লাখের বেশি মানুষের বসতি। এখানেই অবস্থিত বিখ্যাত রাফা ক্রসিং। মিশরের সাথে সংযুক্ত এই ক্রসিং ছিল বহির্বিশ্বের সাথে সংযোগের গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রাফার দক্ষিণ পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের অবস্থান। এখানকার সীমান্ত দিয়েই বাইরে পাঠানো হতো গাজা ভূখণ্ডে উৎপাদিত বিভিন্ন পণ্য। এই অঞ্চলটিও গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাজার ৪,০০০-এর বেশি জেলে। কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ২০২১ সালে প্রায় ৫,০০০ টন মাছের যোগান এসেছে জেলেদের কল্যাণে। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের অনুমোদন করা ২২ কিলোমিটার সমুদ্র এলাকায়ও যেতে পারছেন না স্থানীয় জেলেরা। স্যাটেলাইট চিত্রে দেখা যায়, হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রধান মৎস্যবন্দর। ২০০৭ সাল থেকে গাজার উপর চলছে সর্বাত্মক অবরোধ। ইসরায়েলি নিষেধাজ্ঞার ভেতরেও কৃষকদের আপ্রাণ চেষ্টায় গড়ে উঠেছিল সম্ভাবনাময় কৃষিখাত। চলমান যুদ্ধে তেল আবিব ধ্বংস করে দিচ্ছে ফিলিস্তিনের খাদ্যশস্য উৎপাদন ও ফুড চেইনের ভিত্তি। অদূর ভবিষ্যতে জনগণের পাতে খাবার তুলে দিতে বিদেশি ত্রাণের দিকে তাকিয়ে থাকতে হবে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্রে গ্রেনাডার ক্যারিয়াকো দ্বীপ। ঘণ্টায় ১৫০ মাইল বেগে আঘাত হানে এটি। এরপরই ঘূর্ণিঝড় বেরিল আরও শক্তিশালী হয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দেশ জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে। বুধবার নাগাদ এটি সেখানে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির রিপোর্টে। প্রবল শক্তি নিয়ে দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বেরিল। চরম বিপজ্জনক ঝড় হিসেবে পূর্ব আটলান্টিক মহাসাগরের উপকূলে চোখ রাঙাচ্ছিল বেরিল। গত কয়েক ঘন্টায় আরও শক্তি সঞ্চয় করে গ্রেনাডার ক্যারিয়াকো দ্বীপে আছড়ে পড়েছে বেরিল। হ্যারিকেন বেরিল উপকূলের কাছে এগিয়ে আসার সাথে সাথে রোববার রাতে ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে বহু সংখ্যক ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া এই অঞ্চলের জনপ্রতিনিধিরাও জনসাধারণকে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে আসছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গ্রেনাডা কিছু বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে, যা দেশটির যোগাযোগ ব্যবস্থাকে ক্ষতির মুখে ফেলেছে। এই আবহাওয়া সতর্কতা সংক্রান্ত সরকারি আপডেট পাওয়ার ক্ষেত্রেও মানুষকে বাধাগ্রস্ত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার NHC এর সর্বশেষ আপডেট অনুসারে হ্যারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৫০ মাইল বা ২৪১ কিলোমিটার।
গ্রেনাডাকে লন্ডভন্ড করে বেরিল এখন আগাচ্ছে জ্যামাইকার দিকে। এই অঞ্চলটিতে বুধবারের মধ্যে হ্যারিকেন আঘাত আনতে পারে। মঙ্গলবার সকালের দিকে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে বিপর্যয়কর গতিবেগের বাতাস নিয়ে আঘাত আনতে পারে এই ঝড়। সতর্কবার্তায় বলা হয়েছে বেরিল অত্যন্ত বিপজ্জনক হ্যারিকেন হিসাবে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ঝড়ের মূল অংশটি উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে পূর্ব ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রমোশনে টোবাগো কর্তৃপক্ষ ইতিমধ্যে হাজার হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে। এছাড়া সোমবার দেশটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাণ্ডবের শিকার হয়েছে মেক্সিকো। দেশটির উপকূলীয় ভেরাক্রুজ অঞ্চলে কাদা ধসের সৃষ্টি হয়েছে, যা কাদায় ঢেকে দিয়েছে শত শত ঘরবাড়ি, আটকে পড়েছে যানবাহন, নষ্ট করেছে কয়েক কিলোমিটার রাস্তা। হ্যারিকেনও এক ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়। উত্তর আটলান্টিক মহাসাগর, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবীয় সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়। সাধারণত যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে এই হ্যারিকেন আঘাত আনে। এবারের মৌসুমে ক্যারিবীয় অঞ্চলে আঘাত আনতে যাওয়া প্রথম হ্যারিকেন হল বেরিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। একের পর এক অঞ্চল দখলে নিয়ে ইউক্রেনের আরও গভীরে প্রবেশ করছে রুশ বাহিনী। সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের সামরিক বিমানবন্দর, অস্ত্রাগার সহ বিভিন্ন স্থানে হামলার কথা জানিয়েছে ক্রেমলিন। এছাড়া ক্রিমিয়ায় ইউক্রেনের ছোড়া বেশ কিছু মিসাইল ভূপাতিত করার দাবি করেছে রুশ বাহিনী। এদিকে ইসরায়েল যদি ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়, তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি শত্রু সেনাদের হটিয়ে ইউক্রেনের নতুন নতুন অঞ্চল দখলে নেয়ার বিষয়টিকে রীতিমতো সাধারণ ঘটনায় পরিণত করেছে রুশ বাহিনী। গত কয়েক সপ্তাহে দোনেস্ক, জাপোরিঝিয়া, লুহান্স্ক, খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলের বেশ কিছু শহর ও গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তারা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী সুবিধাজনক অবস্থায় আছে। প্রতিদিনই শত্রু প্রাচীর ভেঙে তারা এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শেষ 24 ঘণ্টায় সামরিক বিমানবন্দর, সেনা ঘাঁটি সহ ইউক্রেনের বেশ কিছু স্থাপনায় জোরালো হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ইউক্রেনের শতাধিক সেনা নিহত হয়েছে। একই সাথে অস্ত্রাগার সহ ইউক্রেনের বিভিন্ন স্থাপনাতেও হামলা চালানো হয়। বিবৃতিতে ইউক্রেনের বেশ কিছু ক্ষেপণাস্ত্র, বোমা, রকেট ও ড্রোন হামলা প্রতিহত করার কথাও জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বলা হয়, ক্রিমিয়ার বন্দর নগরী সেভাস্তোপোলে ইউক্রেনের ছোড়া অন্তত 4টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই হামলা চেষ্টায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ। এদিকে রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের হামলায় 4 নারী, 1 শিশু সহ অন্তত 7 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর ভিচেস্লাভ গ্লাদকোভ। পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। অন্যদিকে সোমবার ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শেষ 24 ঘণ্টায় রুশ বাহিনীর সাথে শতাধিক খণ্ডযুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। পোক্রোভাস্ক অঞ্চলে তীব্র লড়াই চলছে। রুশ বাহিনীর বেশ কিছু হামলা ব্যর্থ করে দেওয়ার কথা জানিয়েছেন ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ। এদিকে যুদ্ধে সুবিধা পাইয়ে দিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেয়া প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের কাছে হস্তান্তরের কথা ভাবছে। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ফলাও করে এই সংবাদ প্রচার করছে। এমনটি হলে ইসরায়েলকে তার ফলাফল ভোগ করতে হবে বলে সতর্কতা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভেসিলি নেবেনজিয়া। তিনি বলেন, যেই ইউক্রেনকে প্যাট্রিয়ট দিক, পশ্চিমাদের অন্যান্য সমরাস্ত্রের মতো সেটিও হামলা চালিয়ে ধ্বংস করা হবে, কিন্তু এর পরিণতি ভোগ করতে হবে সংশ্লিষ্ট পক্ষগুলোকে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, প্রেসিডেন্ট থাকা অবস্থায় ট্রাম্পের দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ থেকে দায়মুক্তি দেওয়া হবে, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি। সুপ্রিম কোর্টের 9 সদস্যের বেঞ্চের 6 জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন। প্রধান বিচারপতি জন রবার্টস জানান, 2020 সালের নির্বাচনে কারচুপি, জো বাইডেনের জয়ের স্বীকৃতি না দিতে তখনকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দেওয়া নির্দেশনা আর 6 জানুয়ারি ক্যাপিটাল হিলের দিকে যেতে সমর্থকদের প্রতি ট্রাম্পের নির্দেশও দাপ্তরিক কাজের আওতায় পড়ে। এই রায়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে রিপাবলিকান পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, এটি যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় জয়। একজন আমেরিকান হিসেবে তিনি গর্বিত। অন্যদিকে আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন জো বাইডেনের ডেমোক্রেটিক পার্টি। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার জন্য এটি বিপজ্জনক নজির। সীমিত গতিতে গাড়ি চালানোর দেশ দক্ষিণ কোরিয়ায় গাড়ি চাপায় নিহত হয়েছেন অন্তত 9 পথচারী। ঘটনাস্থল থেকে চালককে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে স্থানীয় সময় সোমবার রাত 9:30টায় এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির চালক উল্টো পথে খুব দ্রুত গাড়িতে যাচ্ছিল। পথচারীদের চাপা দেওয়ার আগে এটি 2টি গাড়িকেও ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান 6 জন। দুর্ঘটনায় আহত অন্তত 4 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর। পুলিশ জানিয়েছে, চালক মদ্যপ ছিলেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার শহর এলাকায় সাধারণ সড়কগুলোতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 50 কিলোমিটার। আবাসিক এলাকায় এই গতিসীমা ঘন্টায় সর্বোচ্চ 30 কিলোমিটার। হৃদয় হরণ করা হরিণ কালো চোখ নিয়ে সাহিত্যে প্রবাদের কমতি নেই। মায়াভরা চোখের হরিণ হত্যার অনুমতি নিতে বা তাড়িয়ে দিতে আদালত পর্যন্ত যাওয়ার কথা কি শুনেছেন কখনো? এমনই কাণ্ড করে বসেছেন দক্ষিণ কোরিয়ার আনমা দ্বীপের গ্রামবাসীরা। উদ্বেগজনক পরিস্থিতিতে হরিণ হত্যায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। কেন এত আক্রোশ? কি এমন ঘটল যে হরিণ হত্যার মতো চরম পদক্ষেপ নিতেও কুণ্ঠিত নন আনমা দ্বীপবাসী? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ফেনীল সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য, পাখপাখালির কলকাকলি, প্রাণী বৈচিত্র্যে সমৃদ্ধ বন পাহাড়ের দৃষ্টি জোড়ানো 6 বর্গ কিলোমিটারের ছোট্ট দ্বীপ দক্ষিণ কোরিয়ার আনমাডো বা আনমা, যেখানে রাস্তাঘাট আর বাসাবাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় হরিণের পাল। দূর থেকে দেখে শান্ত এই দ্বীপে থাকার খায়েশ জায়গাটা অস্বাভাবিক নয়। মনে হতে পারে যেখানে প্রকৃতি উজাড় করে দিয়েছে এত সুখের আয়োজন, সেখানকার অধিবাসীরা না জানি কতটা সুখী, কতটা সৌভাগ্যবান। কিন্তু চোখের দেখা আর বাস্তবতার মিল নেই এখানে। দ্বীপের অধিবাসীদের ঘিরে আছে চরম বিরক্তি। বাড়ি, জমি আর খামারের আশেপাশে তুলেছেন তারকাটা আর ধাতব জালের দেয়াল। আক্রোশে মাথা ঠিক রাখতে না পেরে কেউ কেউ আবার বিনাশ করতে চান হরিণের পাল। কিন্তু কেন? তারা কি কোনো মানসিক রোগাক্রান্ত? তা না হলে হরিণের উপর কেন এত আক্রোশ? আমার মনে হয় কোনো শিকারীর সহায়তা নিয়ে রাইফেল দিয়ে গুলি করে হরিণগুলো ধরি। এভাবে বলার জন্য দুঃখিত, কিন্তু এটাই বাস্তবতা। আমাদের মূল উদ্দেশ্য হলো এদের থেকে মুক্তি পাওয়া। প্রয়োজনে তাদের হত্যা করতে হবে। আনমা দ্বীপে হরিণের বিচরণের শুরুটা 1985 সালে। সে সময় ঔষধি গুণাগুণের কারণে হরিণের শিংয়ের ব্যাপক চাহিদা ছিল। ব্যবসায়িক চিন্তা থেকে 3 জন কৃষক 10টি হরিণ ওই দ্বীপে নিয়ে যান। শিং সংগ্রহের জন্য হরিণের ব্যাপক বংশবৃদ্ধিতে সহায়তাও করেন। 80 দশকের মাঝামাঝি শিংয়ের চাহিদা কমতে থাকলে হরিণের রক্ষণাবেক্ষণ বাদ দেন। ক্রমেই বাড়তে থাকে বেওয়ারিশ হরিণ। দ্বীপের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে মায়াভরা চোখের হরিণের পাল। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আনমা দ্বীপবাসীর প্রতিজনের বিপরীতে হরিণের সংখ্যা এখন 7টি। শুধু ফসলি জমি নষ্ট করাই নয়, চারিদিকে নজর দিয়ে দেখুন, পুরো দ্বীপটাকেই ধ্বংসস্তূপে পরিণত করেছে। হরিণরা গাছ ও ফসলের মূল তুলে ফেলার পরে আর খাওয়ার জন্য গাছ বা লতাপাতা জন্মানোর কোনো অবস্থা থাকে না। আনমা দ্বীপবাসীদের কবরও খুঁড়ে ফেলছে এই হরিণের পাল। হরিণের পাল তাড়াতে স্পিকার দিয়ে গুলির শব্দ বাজানো হচ্ছে, তীব্র আলো ফেলা হচ্ছে, তাতেও রেহাই নেই। ফসল আর বাগান রক্ষার জন্য ঘেরাও দেয়া জালে শিং আটকে অনাহারে করুণ মৃত্যুর মুখে পড়ছে খাদ্যের খোঁজে হানা দেওয়া অবলা হরিণ, যা খুব কমই নাড়া দেয় দ্বীপবাসীর মনে। ও দেখুন আমার লাগানো জালের অবস্থা। এভাবে ঘিরে রাখার পরও হরিণ ভিতরে ঢুকে সব ফসল খেয়ে গেছে। এভাবে আর পারছি না। খুব খুশি হতাম যদি কেউ এগুলো ধরতো বা তাড়িয়ে দিত। এই আক্রোশ আমলে নিয়ে হরিণ হত্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছে দক্ষিণ কোরিয়ার আদালত।
আর হরিণকে ক্ষতিকারক জন্তু হিসেবে ঘোষণা করার পাল্টা আবেদন আদালতে দাখিল করেছেন আনমা দ্বীপবাসী। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।